नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। आज के फिरे एलाम आबार तोमादेर जोन्नो कोषे देखी 15.2 जेटा आमादेर चलछिलो। आमी स्पर्शकेर लास्ट अंक करिয়েছিলাম 15.2 एर देखबे जे करिয়েছিলাম হচ্ছে 11 দাগে সি অবধি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি পেজ নাম্বার হচ্ছে 219 এবং পেজ নাম্বার 219 এর 11 দাগের এ থেকে 11 দাগের সি পর্যন্ত করিয়েছিলাম। আজকে 12 দাগটা পুরো করে শেষ করে দেবো এবং তোমাদের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য আসার কথা সেটা আশা করি তোমরা এখান থেকে অ্যাটেন্ড করতে সবই পারবে। দেখো আমি এমসিকিউ এবং এসএকিউ সেকশনটার উপরই করাচ্ছি এই কারণের জন্য, দেখো যেহেতু আমাদের অনেকগুলো উপপাদ্য চ্যাপ্টার আছে, দেখবে আমি বড় যে 5 নম্বরে যে উপপাদ্যগুলো আসার কথা যেমন হচ্ছে উপপাদ্য নাম্বার 34 বা উপপাদ্য নাম্বার 38 যেগুলো বেশি ইম্পর্টেন্ট উপপাদ্য সেগুলো আমি ভিডিও বানিয়ে বানিয়ে দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ চাও উপপাদ্য ভালো করে শিখতে, আরও একদম কনসেপ্ট দিয়ে শিখতে, উপপাদ্য মুখস্থ না করে বা উপপাদ্যর কেন হচ্ছে কি হচ্ছে সব ব্যাপার যদি ডিটেলসে জানতে চাও তাহলে ক্লাস 10-এর যে প্লেলিস্ট আছে অঙ্কের সেইখানে প্লেলিস্টটাতে ক্লিক করবে, একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবে, পেয়ে যাবে তোমরা উপপাদ্য নাম্বার 34, উপপাদ্য নাম্বার 38 এবং যে উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট উপপাদ্য মোটামুটি বড় উপপাদ্যগুলো করে দেওয়া আছে। আর এই যে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই উপপাদ্যটা আমি কেন করাচ্ছি তার আগে আমি বলে নিই। দেখো স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে যেটা 15.2 এর যে চ্যাপ্টারটা এইটা যেটা আমরা করাচ্ছি এখন, এটার মেনলি এমসিকিউ এবং এসএকিউ সেকশনটা এই কারণে করাচ্ছি, দেখবে তোমাদের যে এমসিকিউ থাকে তারপর হচ্ছে যে তোমার যে এসএকিউ থাকে বা যে শূন্যস্থান পূরণ বা যেগুলো থাকে ওইখানে দেখবে এরকম প্রয়োগের কিছু অঙ্ক ওখানে দেওয়া থাকে এবং প্রত্যেকটা অঙ্ক থাকে মান নির্ণয়করীর অঙ্ক। কিছু অঙ্ক থাকে দেখবে যে এই যে উপপাদ্যগুলো যেগুলো করো মানে প্রয়োগ সংক্রান্ত উপপাদ্য সেখানে দু রকমের উপপাদ্য আসে, এক হচ্ছে তোমার প্রমাণকরীর, এক হচ্ছে তোমার মান নির্ণয়ের। আর তুমি দেখবে যে প্রমাণকরীর অঙ্ক একটা জায়গাতেই থাকে, সেটা হচ্ছে তোমার ওই যে যেখানটাতে 5 নাম্বারের একটা বড় উপপাদ্য থাকে তার ঠিক আগের কোশ্চেন বা তার ঠিক পরের কোশ্চেনে সাধারণত 5 নাম্বার উপপাদ্যর আগে তোমাদের হচ্ছে 3 নাম্বার উপপাদ্য একটা করতে দেয়, মাধ্যমিকের প্রশ্নের কথা বলছি। তো তোমরা দেখো ওই 3 নাম্বারের মানে যে প্রমাণকরীর যে অঙ্ক সেটা মাত্র একটা থাকে, ভালো করে বোঝো ওটা মাত্র একটা থাকে। কিন্তু এই যে তোমার মান নির্ণয়করী টাইপের যে অঙ্ক মানে যেটা আর কি তোমাদের দেখো এই যে ফার্স্টে 12 দাগের একের অঙ্কটা দেখো বলছে কোন পিটি এর মান নির্ণয় করি, এইরকম মান ক্যালকুলেট করার যে অঙ্কগুলো সেটা অনেক জায়গাতে থাকে, সেটা স্পর্শক থেকে আসে, কিছু অন্য চ্যাপ্টার থেকে আসে বা আরও অন্যান্য চ্যাপ্টার থেকে আসে। দেখবে আমি তোমাদেরকে একটা কথা বলেছি এমসিকিউ এসএকিউ সেকশন যেটা আছে সেখানেও পাবে, সত্য মিথ্যার যে জায়গাটা আছে ওখানেও পাবে। তারপর হচ্ছে তোমরা যে দেখবে যে 4 নাম্বার দাগের যে কোয়েশ্চেনগুলো থাকে না, ওই যে 2 নম্বরের যে 2 মার্কের যে কোয়েশ্চেনগুলো আসে প্রয়োগের অঙ্কগুলো ওইখানে বিশেষ করে হচ্ছে এই মান নির্ণয়করীর অঙ্কগুলো থাকে যেগুলো ছেলেমেয়েরা করে আসতে পারে না। লোকে কি করে ওই শুধু বড় কোয়েশ্চেনগুলো করে চলে আসে, জ্যামিতির এই প্রয়োগের সাইডটা বা মান নির্ণয় সাইডটা ছুঁতে লোকে ভয় পায়, মনে হয় বাবা আগুনে টাচ করে ফেললাম রে বাবা, কারেন্ট মেরে দেবে আমাকে, কারেন্টে টাচ করে ফেললাম, আগুনে টাচ করে ফেললাম, এই সমস্ত ভাবে বসে বসে। তো সেই ভাবনাটা যাতে তোমাদের মন থেকে দূর হয় তার জন্যই আমি শুধুমাত্র এমসিকিউ এসএকিউ সেকশনটা করে দিচ্ছি, কারণ এমসিকিউ এসএকিউ সেকশনে যদি সবকটা অঙ্ক তোমরা পারো তাহলে এই যে 4 দাগের যে কোয়েশ্চেনগুলো থাকে মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারে 4 দাগে যেখানে যে 2x10 লেখা থাকে আর কি মানে 20 নাম্বারে যে অ্যান্সার করতে ওইখানে সমস্ত অঙ্ক তোমরা পারবে। তাই জন্য আমি তোমাদেরকে মানে প্রয়োগের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। আর তোমরা দেখবে যে ওই যে এমসিকিউ এসএকিউ যে সেকশনগুলো থাকে সেখান থেকে সব অ্যাটেন্ড করতে পারবে। আর আমি আগের দিকের তাহলে কেন করাইনি 15.2 এর যে বড় অঙ্কগুলো রয়েছে সেগুলো কেন করাইনি, সেগুলো এই কারণে করাইনি কারণ প্রমাণকরীর যে অঙ্ক সেটা একটাই আসে, সেটা ওই বড় উপপাদ্যর আগে বা পরে সাধারণত দেওয়া থাকে। তো ওইটাতে অত অঙ্ক করে মানে এখন আমরা শেষ করতে পারবো না, তাই জন্য যেটা মান নির্ণয়করীর অঙ্ক সেগুলো করিয়ে ম্যাক্সিমাম জায়গাটা আমি তোমাদেরকে কভার করে দেওয়ার চেষ্টা করছি। এই কারণের জন্য আমি 12 দাগের থেকে আমি অঙ্কগুলোকে স্টার্ট করছি। আমি 11 দাগের সি পর্যন্ত সব অঙ্ক করিয়ে দিয়েছি, তোমরা আগের পার্ট দেখে নিও, পার্ট 1, এটা তোমাদের পার্ট 2 এবং এই পার্টে আমরা 12 দাগের থেকে অঙ্কগুলোকে করব। কথা অনেক বেশি বলে ফেলি আমি, লোকে অনেকে বলে কি করব ভাই টাকা দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, তো চালু করছে আমার কথার উপর যেন একটু ট্যাক্স লাগায় তাহলে কথাটাও একটু কমে যায়, ঠিক আছে? ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করো না, সবাই খুব ভালো থেকো। আমি এই কথাগুলো কেন বললাম তার পেছনে কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অনেকেই আমাকে প্রশ্ন করবে এরপরে তাহলে স্যার আগেরগুলো কেন করাননি, পরেরগুলো কেন করাননি। কারণ দেখো আগেরগুলো করিয়ে শেষ করা যাবে না, ওগুলো লাস্টের দিকে যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে শেষ করতে হবে। তোমরা ওটা থেকে একটা 3 নাম্বারে কোশ্চেন হবে, আর এইখান থেকে তোমার এদিকে 2, 2, 4 আর ওদিকে 5, 6 প্রায় 6, 7, 8 নাম্বারের কোশ্চেন কিন্তু এই প্রয়োগের সাইডটা থেকে পাবে। তো তার জন্য আমি তোমাদেরকে আগে এই সাইডটা করাচ্ছি, পরে ওই সাইডটা যদি সময় পাওয়া যায় তাহলে অবশ্যই করাবো, কেন করাবো না, ঠিক আছে? আর দেখবে উপপাদ্য যে 5 নাম্বারের যে প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট উপপাদ্য সেগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি মোটামুটি অনেকগুলোই, ঠিক আছে? দেখে নিও
প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে মেন জায়গায় চলে আসা যাক। এবার দেখো হচ্ছে তোমার স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে আমি একটা তোমাদেরকে কথা বলি, সেটা হচ্ছে ধরো একটা বৃত্ত রয়েছে। ঠিক আছে, এখানে আমি তিনটে কথা বলবো, 1 2 3, তিনটে কথা বলবো। তিনটে কথা যার মাথার মধ্যে ঢুকে যাবে সে স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে পরীক্ষার হলে ধোঁয়া উড়িয়ে দেবে। কি উড়িয়ে দেবে? ধোঁয়া উড়িয়ে দেবে। ঠিক আছে, পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে তিনটে কথা মাথায় রাখতে পারো। 1 নাম্বার কথা হচ্ছে, আমি যে বৃত্তের যদি কেন্দ্র এখানে নিই আর তার ব্যাসার্ধ ধরো এদিকে আঁকলাম, ব্যাসার্ধ এদিকে আঁকলাম, এদিকে আঁকলাম, এদিকে আঁকলাম, যেদিকে পারি আমি ব্যাসার্ধ আঁকি না কেন, আমার ব্যাসার্ধের মাপ সেম থাকবে। এদিকে 5 সেন্টিমিটার হলে এটাও 5 হবে, এটাও 5 হবে, এটাও 5 হবে, এটাও 5 হবে। ঠিক আছে, তোমাদেরকে দেখো, আর আমি আরেকবার একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের যে 11 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক বা অন্যান্য যে তোমাদের টেক্সট বইয়ের যে আলাদা যে উপপাদ্য চ্যাপ্টারগুলো আছে, ওখানে শুধুমাত্র এমসিকিউ এসিকিউ সেকশনটা যদি করে যাও, তাহলে মাধ্যমিকের পরীক্ষাতে ওই যে 3 নম্বরে একটা উপপাদ্য থাকে প্রমাণ করির, ওটা বাদ দিয়ে সব অঙ্ক অ্যাটেন্ড করতে পারবে। ওটা বাদ দিয়ে সব অঙ্ক অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তো তাই জন্য যাতে সব অঙ্ক অ্যাটেন্ড করতে পারো, ম্যাক্সিমাম জায়গাটা অ্যাটেন্ড করতে পারো, সেই জন্য আমি এমসিকিউ সেকশনটাকে আগে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, পরে যদি টাইম পাওয়া যায় অবশ্যই প্রমাণ করির অঙ্কগুলোকে দেখা যাবে। ওটা থেকে একটাই 3 নাম্বার হবে, বাকিগুলোর বাকি 87 মার্কস অ্যাটেন্ড করবার জন্য তোমরা এই জায়গাটা ভালো করে করো। এই জায়গাটা থেকে প্রায় 7-8 নম্বরের কোশ্চেন পাবে, যেটা তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে, তো চলো দেখো একটা কথা ভালো করে বোঝো, এই গোটা যে বৃত্তটা এঁকেছি, বৃত্তের তুমি সেন্টার থেকে যেদিকেই আঁকো না কেন সবই হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর প্রত্যেকটা ব্যাসার্ধের মাপ সেম। এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, সেটাই হয় স্বাভাবিক বিষয়। আমি একটা যদি ব্যাসার্ধ আঁকি, ব্যাসার্ধ যেদিকেই পারি আঁকি না কেন, আমার মাপটা তো সেমই হবে। তাহলে এটা নিশ্চয়ই ফার্স্ট কথা তোমরা আমার কাছে বুঝতে পেরেছো। সেকেন্ড যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, ধরো আমি এইখানে একটা বৃত্ত এঁকেছি, এই বৃত্তর একটা বহিস্থ বিন্দু এইখানে নিয়েছি, নিয়ে আমি বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক এঁকেছি, এই একটা স্পর্শক আর এই একটা স্পর্শক। যদি দুটো স্পর্শক আঁকি, এইখান থেকে এই যেখানটাতে স্পর্শবিন্দুটা টাচ করেছে আর যেখান থেকে স্পর্শক আঁকাটা শুরু হয়েছে, এইখান থেকে স্পর্শক আঁকাটা শুরু হয়েছে আর এটা এখানে এসে টাচ করেছে, এই অবধি মাপ যদি আমাদের 5 সেন্টিমিটার হয়, তাহলে ঠিক এইখানটাতেও এইটুকু মাপও 5 সেন্টিমিটার হবে। মানে যেখান থেকে স্পর্শক আঁকাটা শুরু হয়েছে আর যেখানে এসে স্পর্শকটা টাচ করেছে এইটুকু অবধি, এইটুকুর মাপও 5 সেন্টিমিটারই হবে। যদি এইখান থেকে এইটুকুর মাপ 1 সেন্টিমিটার হয়, 1 সেন্টিমিটার হয়, তাহলে এইখান থেকে এইটুকুর মাপও 1 সেন্টিমিটারই কিন্তু হবে। যা মাপ এখানে হবে তাই মাপ এখানে হবে। আমি যদি এটাকে যদি একটু অন্য দিক থেকে আঁকি, ধরো এখানে আমার বৃত্ত রয়েছে আর আমি হয়তো স্পর্শকটা এরকম একটা বৃত্তের কেন্দ্র এইখানে রয়েছে, এদিক থেকে আমি দুটো স্পর্শক আঁকলাম, এই একটা আর একটা স্পর্শক আঁকলাম এই একটা, তাহলে এইখানটাতে যদি আমাদের 10 সেন্টিমিটার হয়, তাহলে এইটাও কিন্তু আমাদের 10 সেন্টিমিটার হবে। মানে এই কেন্দ্র থেকে স্টার্ট করে এতটা অবধি 10 সেন্টিমিটার, আবার এই কেন্দ্র থেকে স্টার্ট করে এতটা অবধি 10 সেন্টিমিটার, এইটুকু 10 সেন্টিমিটার হলে এইটুকু 10 সেন্টিমিটার হবে। এটা হচ্ছে কনফার্ম। তাহলে বোঝা গেল যে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে যে দুটো আমি স্পর্শক আঁকবো, সেই স্পর্শকটা, এই স্পর্শকটা যতটা মাপ হবে, এই দিকের এই স্পর্শকটারও মাপ হবে ঠিক ততটাই মাপ হবে। এটা হচ্ছে একদম পারফেক্ট একদম নিয়ম। তোমরা চাইলে বইয়ের পেছন পাতা ফাতা উল্টে দেখতে পারো, সেম নিয়ম পাবে। আর একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ধরো এইখানে বৃত্তের কোনো কেন্দ্র আছে আর আমি এই কেন্দ্র থেকে একটা লাইন আমি স্পর্শক অবধি টেনে দিলাম, ঠিক আছে, আর এইখান থেকে এই কেন্দ্র থেকে এতটা অবধি জুড়ে দিলাম, তাহলে দেখবে এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শক অবধি যে আমি লাইনটা জুড়ে দিয়েছি, এইখানটাতে যে কোণটা তৈরি হবে, এইখানটাতে যে কোণটা তৈরি হবে সেটা সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, ঠিক এইরকমভাবে ধরো এইখানে এইটা বৃত্তের কেন্দ্র রয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে আমি কি করলাম, বৃত্তের কেন্দ্র থেকে আমি হয়তো একটা লাইন এইটার সাথে জুড়ে দিলাম আর একটা লাইন এইটার সাথে জুড়ে দিলাম, দিলে এই জায়গাটাতে যে কোণটা তৈরি হবে এই জায়গাটাতে, সেটা অবশ্যই কিন্তু 90 ডিগ্রি হবে। বোঝা গেল কি বললাম? মানে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক অবধি আমি যে লাইনটা টানবো ব্যাসার্ধর সাথে, সেইটা অবশ্যই একটা 90 ডিগ্রি হবে। যে বৃত্তের কেন্দ্র থেকে দেখো এত দূর অবধি এঁকেছি, 90 ডিগ্রি হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে তোমাদের কাছে একটা ছোট্ট অঙ্ক আমি আগে করতে দিই, তারপরে আমি মেন অঙ্কতে আসছি। মনে করো আমি একটা বৃত্ত এঁকেছি এইখানে, ঠিক আছে, এরম একটা জায়গা থেকে দুটো লাইন টেনেছি, একটা এই লাইন আর একটা হচ্ছে তোমার এই লাইন, এরম দুটো লাইন টেনেছি, ঠিক আছে। এটার নাম দিলাম মনে করো এ, এই জায়গাটার নাম দিলাম বি, আর এই জায়গাটার নাম দিলাম হচ্ছে সি। আমার এ বির মাপটা আমাকে মনে করো বলে দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমাকে বলো তো এসির মাপটা কত হবে? উত্তর হচ্ছে ভাই 10 সেন্টিমিটারই হবে, কারণ আমি বলেছি এই বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে যদি বৃত্তের স্পর্শক অবধি একটা লাইন টানা যায়, সেটা যত সেন্টিমিটারের হবে, এই বৃত্তের বহিস্থ বিন্দু থেকে এইদিকে স্পর্শক আঁকলো ঠিক তত সেন্টিমিটারেরই হবে। মানে এ বিটা যদি আমার 10 সেন্টিমিটারের আসে, তাহলে তো স্যার আমাদেরকে সোমনাথ স্যার একটা ফালতু স্যার বলেই ছিল যে 10 সেন্টিমিটারের মাপ এসিটা হবে। তাহলে ওই ফালতু স্যারের কথাটা শুনে আমরা কি বুঝবো? যে এসিটা হচ্ছে একটা 10 সেন্টিমিটারের মাপ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার দেখো আর একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, এই বৃত্তের কেন্দ্র থেকে যদি ধরো এই স্পর্শক রেখা অবধি একটা লাইন টানো আর এইটা জুড়ে দাও, তাহলে এই জায়গাটাতে যে কোণটা তৈরি হবে, এই স্পর্শকের সাথে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার কত হবে, 90 ডিগ্রি হবে। দেখবে একটা উপপাদ্য আছে, স্পর্শক এবং স্পর্শকামী বিন্দু মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়, দেখবে একটা উপপাদ্য পেয়ে যাবে, একটা তোমাদের বইতেই আছে, ঠিক আছে। তো এইটুকু কনসেপ্ট যার মাথার মধ্যে ঢুকে গেছে সে আশা করি অঙ্কগুলো ধোঁয়া উড়িয়ে দিতে পারবে, ঠিক আছে। আর কিচ্ছু চাই না, এই 3টে কনসেপ্ট খালি মাথার মধ্যে ঢুকিয়ে নাও। একটা বাইরের কোনো বিন্দু থেকে যে দুটো আমি স্পর্শক আঁকবো, বৃত্তকে যেখানটাতে টাচ করবে এই পাশে স্পর্শকটার যত মাপ হবে নিচের দিকে স্পর্শকটারও ঠিক তত মাপ হবে, বা আমি অন্য কোনো দিক থেকে স্পর্শক আঁকলে যে দুটো স্পর্শক এঁকেছি একটা স্পর্শকের যা মাপ হবে অন্য স্পর্শকটার মাপও তাই হবে ভাই, ঠিক আছে এটা। আর একটা কি বলেছিলাম যে হচ্ছে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ যেটা সেটা অবশ্যই লম্ব হবে, উপপাদ্য নাম্বার 40-এ পাবে, ঠিক আছে। এই যে এইখান থেকে দেখো এই যে বৃত্তের স্পর্শক থেকে যে আমি এই যে একটা লম্ব টেনেছি, ঠিক আছে, বা এই যে তোমার ব্যাসার্ধ টেনেছি, বা এইখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে এই যে একটা লাইন টেনেছি, এই লাইনটার মাপ এইখানটাতে সবসময় 90 ডিগ্রি কোণ তৈরি করবে, আর এটাও এখানে সবসময় 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এইটুকু মাথায় যা ঢুকে গেছে সে একদম পুরো পরীক্ষা হলে ধোঁয়া তুলে রেখে দেবে, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। এই ফালতু স্যারের কথাটা শোনো, এইটুকু খালি মাথার মধ্যে রাখো, দেখবে পরীক্ষার হলে কিছু না কিছু করে আসতে পারবে, ঠিক আছে। তো যাদের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে অসুবিধা হয় বা এই এক্সট্রা উপপাদ্যগুলো যারা করতে পারো না, মানে প্রয়োগ সংক্রান্ত অঙ্কগুলো, তাদেরকে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি, এইটুকু বিশ্বাস রেখে শেষ অবধি দেখো ভিডিওটা। যদি না অসুবিধা হয়, যদি এরপরে অসুবিধা তারপর তোমরা আমাকে বলো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ভিডিওটার একদম যে যারা শেষ অবধি দেখবে, উপপাদ্যের যে কোনো অঙ্ক মানে এই স্পর্শক রিলেটেড যে কোনো অঙ্ক আশা করি পরীক্ষা হলে ধোঁয়া তুলে রেখে দেবে, একদম পুরো ধোঁয়া তুলে দেবে, ঠিক আছে। চলো তো চলে আসলাম এবার 12 দাগের 1-এর অঙ্কটাতে, এইবার শুরু হবে ধোঁয়া তোলা পরীক্ষার হলে, ঠিক আছে। চলো দেখো 12 দাগের 1-এর কোয়েশ্চেনটাতে কি বলছে, এনার্জি আনো, ইয়েস এনার্জি, আমার ক্লাস মানে এনার্জি, ফুল অফ এনার্জি হবে, ঠিক আছে একদম। এখন যে মানে তুমি একটা কথা ভাবো, এই যে মুমেন্টটাতে তোমরা যে ভিডিওটা দেখছো, ঠিক আছে, এটা শুট, ঠিক আছে, এই মুমেন্টে যদি আমার ফুল এনার্জি থাকতে পারে তোমাদের কাছেও ফুল এনার্জি আছে, ঠিক আছে। সোমস ক্লাসরুমে সোমনাথ স্যার মানে ফুল এনার্জি, দ্য সোর্স অফ এনার্জি, ঠিক আছে, পুরো সোর্স অফ এনার্জি হবে, কোনো এনার্জির ডাউন হওয়া চলবে না, ঠিক আছে। চলো কি বলছে 12 দাগের 1-এর অঙ্কটা বলছে, দেখো আমাদের স্ক্রিনে উঠছে, পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং BOA হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। বলছে যে বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত BA কে টি বিন্দুতে ছেদ করে, PBO কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কোণ PT এর মান কত। দেখো কি বলছে যে ও কেন্দ্রীয় বৃত্ত হবে, তো এই যে ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি, আর বলে দিয়েছে তোমার কি না হচ্ছে তোমার BOA হচ্ছে বৃত্তের ব্যাস, আচ্ছা BOA-টা তাহলে এখানে হবে BOA, এইখানে A হবে, আর BOA হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, দেখো পি বিন্দুতে আমরা স্পর্শক এঁকেছি, এই যে স্পর্শকটা এঁকেছি, এই স্পর্শকটা বর্ধিত বিএকে, এই যে বিএ যে বাহুটাকে এটাকে টি বিন্দুতে ছেদ করেছে, মানে এই লাইনটা কোথায় ছেদ করেছে, টি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এই যে পি বিন্দুতে যে স্পর্শকটা আঁকা হয়েছে, এই বিএ বাহুটাকে বাড়ানোর ফলে, এই বিএ বাহুটাকে বাড়ানোর ফলে সেটা টি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এত হচ্ছে বলা আছে। বলেছে কত, যে পিবিও কোণ 30 ডিগ্রি, পিবিও কোণ 30 ডিগ্রি মানে কোনটা 30 ডিগ্রি ভাই, পিবিও কোণ 30 ডিগ্রি মানে কোনটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই যে দেখো PBO, যে কোণটা মাঝখানে থাকবে সেইটার কথা বলা হচ্ছে, মানে বি মাঝখানে আছে মানে বি এর কথা বলা হচ্ছে, এটা 30 ডিগ্রি। তাহলে বলছে কোণ PTA কত, আমাকে জানতে চাওয়া হচ্ছে কোণ PTA কত, মানে আমাকে এই টি কোণটার ভ্যালু জানতে চাওয়া হচ্ছে, যেহেতু টিটা মাঝখানে আছে, তার মানে আমাকে এই কোণটার মান জানতে চাওয়া হচ্ছে, এটা কত, আরে ধোঁয়া তুলে দেবো, কিছু ব্যাপার না। চলো দেখো এটা দেখো ভালো করে বোঝো, ওপিটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, দেখো বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে এই পরিধি OP হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর ও থেকে শুরু করে এই বি হচ্ছে OB হচ্ছে ব্যাসার্ধ। তোমরা একটা কথা জানো কি না জানি না, যে যদি দুটো বাহু সমান হয়ে যায়, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়ে যায় কোনো ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে যে বাহুটা সমান হচ্ছে তার বিপরীত কোণ আর একটা যে বাহু সমান হচ্ছে তার যে বিপরীত কোণ, এই দুটো কোণ সেম হবে। মানে মনে করো ধরো এরকম একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, এই ত্রিভুজের দেখা গেল এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের দেখা গেল যে হচ্ছে তোমার এই কোণটা সেম, তাহলে এই কোণটার বিপরীত কোণ ধরো এই জায়গাটাতে ধরো 40 ডিগ্রি উৎপন্ন হয়েছে, আর আমি বলেছি এই কোণটা সেম, মানে এই বাহুটা সেম, তাহলে এই বাহুর যেটা বিপরীত কোণ মানে এইটা এখানেও সেম কোণ তৈরি হবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে যদি তোমরা দেখো, এইখানে দেখো PBO একটা ত্রিভুজ গঠন হয়েছে, PBO ত্রিভুজ, এইটুকু একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের মধ্যে OPটা হচ্ছে ব্যাসার্ধ আর এখানে OBটা হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এই বাহুটার যতটুকু মাপ এই বাহুটারও ততটুকু মাপ, তার মানে এইখানে যা কোণ তৈরি হবে এই বাহুটার
সমান কোণ এখানে তৈরি হবে, আর এই বাহুটার সমান কোণ এইখানে তৈরি হবে। তার মানে এই বাহুটার জন্য এই বাহুটা আর এই বাহুটা সেম। আগে বোঝো কোন বাহুটা সেম। এই বাহুটা সেম আর এই বাহুটা সেম। তাহলে এই বাহুর বিপরীত কোণ এখানে যত হবে, এই যে বাহুটা সমান তার বিপরীত কোণ এইখানেও ঠিক তত হবে। তার মানে এখানেও 30 ডিগ্রি হবে। এটুকু স্বাভাবিক বিষয়। এবার এখানটাতে ভালো করে বোঝার চেষ্টা করো, এটুকু হচ্ছে আমার 30 ডিগ্রি, তাহলে গোটাটা কত ডিগ্রি হবে ভালো করে বোঝো। এইখান থেকে পি থেকে টি অবধি যে লাইনটা টেনেছি এটা হচ্ছে একটা স্পর্শক। স্পর্শক মানে এই জায়গাটাতে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ তৈরি হবে। স্বাভাবিক বিষয়, আমি তোমাদেরকে বলেছি একটু আগে যে যখনই স্পর্শক আঁকবো ওটা এইখানটাতে কত ডিগ্রি কোণ তৈরি করবে ভাই? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। কত ডিগ্রি তৈরি করবে ভাই? 90 ডিগ্রি তৈরি করবে। বোঝা গেল? অনেকে আবার মেয়েরা বলে স্যার শুধু ভাইদেরকে কেন বলেন স্যার, আমরা কি বোনরা কি নই? অবশ্যই বোন আর ভাই নিয়েই তো জীবন, ঠিক আছে? বোনদেরকে বলি না বলে কেউ আফসোস করো না, বোন আর ভাইরা আছে বলেই তো আমরা আছি, ঠিক আছে? তোমাদের জন্যই তো চ্যানেল, আসলে বলে অভ্যস্ত হয়ে গেছি, আর কিছুই না। তো দেখো এখানে 30 ডিগ্রি যদি কোণ তৈরি হয়, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। বোনেদের আর ভাইদের ভালোবাসার জন্য এই চ্যানেল, ঠিক আছে? আর কিছু না। এই যে চ্যানেলটা টিকে আছে কার জন্য? তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই তো। তোমরা যেদিনকে ভালোবাসা দেবে না সোমস ক্লাসরুম কি সেদিনকে হারিয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানটাতে 30 ডিগ্রি, আর এই জায়গাটাতে তাহলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে বুঝেছো? এই লাইনটা হচ্ছে স্পর্শক, এই লাইনটা স্পর্শক, তাহলে যেটা স্পর্শক হবে সেটা এইখানটাতে 90 ডিগ্রি হবে। আর এইটা যদি 30 হয় তাহলে এটাও 30 হবে। কেন 30 হবে বুঝেছো? এই লাইনটা আর এই লাইনটা সেম, তাহলে এইটার বিপরীত কোণ হচ্ছে এটা 30 ডিগ্রি, আর এটার বিপরীত কোণ এটা 30 ডিগ্রি। তাহলে এটুকু 30 আর এটুকু হচ্ছে 90। তাহলে এই জায়গাটা টোটাল কত ডিগ্রি এলো ভাই? 120 ডিগ্রি এলো। তাহলে দেখো কোণ বি পি আর টি, এই যে কোণটা, এই কোণটা এসছে তোমার 30 প্লাস হচ্ছে তোমার 90 ইকুয়াল টু তোমার হচ্ছে 120 এসছে। দেখো ভালো করে বুঝলে কিনা, এই যে বি পি টি এই কোণটা কত এসছে? 120 ডিগ্রি এসছে। তাহলে আমাকে বলো এই পিটিএ কোণটা কত? দেখো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মধ্যে এইটুকু কোণ হয়ে গেছে 120, এটুকু হয়ে গেছে 30। তাহলে 120 আর এটা 30 মানে টোটাল 150 হয়ে গেছে। আর তাহলে বাকি এইটুকু কোণ কত হবে? অবশ্যই 30 হবে, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কি না? দেখো এইখানটাতে যদি ভালো করে দেখো, এই বি পি টি এই বিপিটি যেটা, এই বিপিটিটা গোটাটা একটা ত্রিভুজ। এই বিপিটি এই গোটাটা একটা ত্রিভুজ, তার মধ্যে এইটুকু 30, এটুকু 120, তাহলে 30 আর 120 150, তাহলে এইটুকু কত হবে? অবশ্যই 30, তবেই তো তোমার 180 মিলবে, ঠিক আছে? তাহলে দেখো তোমরা এরকমভাবে লিখতে পারো যে কোণ লিখতে পারো পিবিও, কোণ পিবিও প্লাস হচ্ছে কোণ বিপিটি প্লাস হচ্ছে কোণ পিটিএ ইকুয়াল টু হবে কত? 180 হবে ভাই, এটুকু কনফার্ম। পিবিও প্লাস বিপিটি আর হচ্ছে পিটিএ তিনটেকে যোগ করলে 180 হবে। এবার একটা কথা ভাবো, এই যে পিবিও এইটুকুর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই পিবিওর জায়গাতে লিখলাম 30 প্লাস চিহ্ন দিয়ে বিপিটির মান কত? বিপিটির মান 120, তাহলে এখানে লিখলাম 120, ঠিক আছে? আর প্লাস দিয়ে কোণ পিটিএ এটার মান ইকুয়াল টু 180 আছে। এবার দেখো এইখানে 30 আর 120 মানে 150, 150টা ওপাশে গেলে -150, তাহলে কোণ পিটিএ ইকুয়াল টু হবে 180 যেরকম ছিল সেরকম 180 লিখলাম। আর এইটুকু মানে 150 যদি ওপাশে যায় তাহলে -150, তার মানে 180 থেকে 150 বাদ দিলে অ্যান্সার আসবে 30 ডিগ্রি। তাহলে কোণ পিটি এর মান কত দাঁড়ালো? 30 ডিগ্রি। এটাই আমার কাছে জানতে চেয়েছিল ভাই, হয়ে গেল। চলো আমরা তাহলে কোন অঙ্কটা করে ফেললাম, অনেকক্ষণ বকবক করে আমরা করলাম হচ্ছে নাম্বারটাই দিইনি, দেখেছো? 12 দাগের 1-এর অঙ্কটা করে ফেলেছি, 12 দাগের 1-এর অঙ্কটা কমপ্লিট, ঠিক আছে? চলো 12 দাগের 2-এর অঙ্কটাতে আসা যাক। তো চলে আসলাম আবার আমরা 12 দাগের 2-এর অঙ্কটা, যেখানে বলছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলেখিত। মানে হচ্ছে তোমার বৃত্তটা ভেতরে থাকবে আর ত্রিভুজটা বাইরে থাকবে, যেরকমভাবে করা আছে ছবিটা দেখতে পাবে তাহলেই হবে। বলছে যে পিকিউআর বিন্দুতে বৃত্তটি স্পর্শ হয়। দেখো পি বিন্দুতে বৃত্তটা স্পর্শ হয়েছে, কিউ বিন্দুতে বৃত্তটা স্পর্শ হয়েছে, আর বিন্দুতে বৃত্তটা স্পর্শ হয়েছে এই গোটা ত্রিভুজটার মধ্যে। এবার এখানে বলছে যে এপি হচ্ছে 4 সেন্টিমিটার, এপির মান বলে দিচ্ছে 4 সেন্টিমিটার, তার মানে এই যে এপিটা এটার মাপ হচ্ছে 4 সেন্টিমিটার। ভালো কথা ভাই। আর কি বলছে? বিপির মাপ হচ্ছে 6 সেন্টিমিটার, বিপির মাপ হচ্ছে 6 সেন্টিমিটার, মানে এই যে বিপি এটার মাপ বলে দিয়েছে 6 সেন্টিমিটার। ভালো কথা লিখলাম। আর বলছে এসির মাপ 12 সেন্টিমিটার, এসি মানে
এ থেকে শুরু করে এই গোটাটা সি অবধি এটার মাপ বলে দিয়েছে 12 সেন্টিমিটার। খুব ভালো কথা, আনন্দ পেলাম। আর কি বলছে বিসির মাপ কত, বিসি ইকুয়াল টু এক্স, মানে এইখান থেকে স্টার্ট করে এই এতটা অবধি এটার মাপ বলে দিয়েছে এক্স, এটার মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। ভেরি ইজি অঙ্ক, ভেরি ইজি অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস একটু আগে বলেছি, যারা কনসেপ্টটা শুনেছো মন দিয়ে তারা এই অঙ্ক ধোঁয়া তুলে দেবে, কিচ্ছু ব্যাপার না। দেখো এই বাইরের কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক আঁকবো, বাইরের কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক আঁকবো, একটু আগেই বলেছিলাম প্রথম স্পর্শকটার এইটার যা মাপ হবে এখান থেকে এই স্পর্শকটার মাপও তাই হবে। তার মানে এইটুকুর মাপ যদি 4 হয় তাহলে ভাই এই এ আর মাপটাও কত হবে, এ আরটার মাপও হবে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এপির মাপ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এ আর মাপও 4 সেন্টিমিটার হবে। তাই তোমাদেরকে বলেছি এই বাইরের কোনো বিন্দু থেকে এদিকে একটা স্পর্শক আর এদিকে একটা স্পর্শক আঁকা গেলে এইটুকু স্পর্শকের যা মাপ আসবে এদিকের এইটুকু স্পর্শকের মাপও তাই আসবে। ভিডিও শুরুতেই বলেছি, কেউ কিন্তু এখন অস্বীকার করবে না স্যার আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সব বলেননি, ভিডিওটা ব্যাক করে দেখে নাও ভাই। ঠিক আছে, তাই বলা আছে যে এই বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে এদিকে স্পর্শক আর এদিকের স্পর্শক আঁকা গেলে এইটুকু স্পর্শকের যা মাপ আসবে এদিকের এইটুকু স্পর্শকের মাপও তাই আসবে। মানে এটা 4 সেন্টিমিটার হলে এটাও 4 সেন্টিমিটার হবে। ঠিক একই রকমভাবে এই পি কিউটার মাপ যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এখানে বি কিউটার মাপও ঠিক 6 সেন্টিমিটারই হবে। ঠিক আছে, তাহলে বি কিউটার মাপও হবে কত, 6 সেন্টিমিটার হবে। তাহলে বি কিউর মাপ 6 সেন্টিমিটার আর বিপির মাপ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে একটা কথা ভাবো, এই গোটাটা এ থেকে শুরু করে সি অবধি গোটাটা হচ্ছে 12 সেন্টিমিটার, গোটাটা 12 সেন্টিমিটার, তার মধ্যে এইটুকু 4 সেন্টিমিটার খেয়ে নিয়েছে, তাহলে বাকিটা এইটুকু কত সেন্টিমিটার হবে, অবশ্যই 8 সেন্টিমিটার হবে। বলো বুঝলে কি না? দেখো এটুকু 4 আর এটুকু 8, তবেই তো এই গোটাটা 12 হবে। আমাদের এ থেকে শুরু করে সি অবধি হচ্ছে 12 সেন্টিমিটার, এ থেকে শুরু করে সি অবধি 12 সেন্টিমিটার, তার মধ্যে এইটুকু 4, তাহলে বাকিটা অবশ্যই 8 হবে। তবেই তো 4 আর এই 8 মিলে তো গোটাটা 12 হবে। এই যে 12টা, এই যে 12টা দিয়েছে, এই যে এই লাইনটা যে 12 সেন্টিমিটার বলেছে তার মধ্যে এইটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো ভালো করে বোঝো, এ থেকে সি এই গোটা লাইনটা 12 সেন্টিমিটারের, তার মধ্যে এইটুকু 4 সেন্টিমিটার, তাহলে অবশ্যই সি আর আর মানে আর সি যেটা সেটা তোমার 8 সেন্টিমিটারের হবে। এবার বলো এই আর সিটা যদি 8 সেন্টিমিটারের হয় আর এই এ আরটা যদি 4 সেন্টিমিটারের হয়, তবে এই 4 সেন্টিমিটার আর এই 8 সেন্টিমিটার যোগ করলে তবেই তো এই 12 সেন্টিমিটারটা মিলবে। হ্যাঁ, তাহলে এই আর সির মাপ যদি এবার 8 সেন্টিমিটার হয়, আবার বোঝো এই বৃত্তের কেন্দ্র থেকে দুটো স্পর্শক গেছে, দেখো একটা সি থেকে আর এর দিকে গেছে, একটা সি থেকে কিউ এর দিকে গেছে, তাহলে আর সির মাপটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে সি থেকে কিউ অবধি মাপটাও তোমার হবে 8 সেন্টিমিটার। কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখান থেকে এটা 8 সেন্টিমিটার, তাহলে এদিক থেকে এইটাও 8 সেন্টিমিটার হবে। তাহলে বলো এই গোটা বিসিটার মাপ কত হবে, এটুকু 6 এটুকু 8, তাহলে 6 আর 8 যোগ করলে 14 সেন্টিমিটার হবে। তার মানে বি সির মাপ যেটা আসবে সেটা হচ্ছে তোমার 6 প্লাস হচ্ছে 8 ইকুয়াল টু আসবে 14 সেন্টিমিটার। এটাই বলেছিল এক্সের মান, বিসিটা কর মাপ দিয়ে দিয়েছি এক্সের মাপ, তাহলে এটা লিখে দেবে এক্সের মাপ হচ্ছে তোমার কত, এক্সের মাপ হচ্ছে 14 সেন্টিমিটার। বুঝতে পারলে কি বললাম? দেখো এইখান থেকে এইটুকু 8 মানে এইখান থেকে এইটুকু 8 মানে এইখান থেকে এইটুকু 8, আর এইটুকু 6 মানে এটুকু 6, এটুকু 8 মানে এটুকু 8, এটুকু 6 মানে এটুকু 6, তাহলে এই পাশটা হলো 6 আর এই পাশটা 8, দুটোকে যোগ করলে 6 আর 8 যোগ করলে 6 আর 8 যোগ করলে 14 সেন্টিমিটার। আর সেই 14 সেন্টিমিটারটা বিসির মাপটাই জানতে চাওয়া হচ্ছিল। তাহলে 12 দাগের 2 এর অঙ্কটা আশা করি তোমাদের একটু হলেও মাথায় ঢুকেছে। তাহলে আমরা 12 দাগের 2 এর অঙ্কটা কমপ্লিট করলাম। চলো আসা যাক 12 দাগের 3 এর অঙ্কটা। তো চলে আসলাম আমরা 12 দাগের 3 এর অঙ্কটা করব বলে। এখানে দেখো বলা আছে এবিসি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দেখো এ কেন্দ্রীয় বৃত্ত, বি কেন্দ্রীয় বৃত্ত আর সি কেন্দ্রীয় বৃত্ত, দেখো এরা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দেখো সবাইকে টাচ করেছে। দেখো সি বৃত্তটা এই বি বৃত্তটাকে টাচ করছে, এই এ বৃত্তটা বি বৃত্ত আর সি বৃত্তকে টাচ করছে। যারা যারা টাচমি হো জামি হো না, দেখো বি বৃত্তটা এইখানে টাচ করছে সি বৃত্তটাকে, আবার সি বৃত্তটা কী করছে, বি বৃত্তটাকে টাচ করছে, আবার এ বৃত্তটাও টাচ করছে হচ্ছে বি বৃত্তকে সি বৃত্তকে। তো সবকটা বৃত্ত পরস্পরকে কী করছে, স্পর্শ করছে। ঠিক আছে, করোনার সময় স্পর্শ করছে এরা, ভাবো কি বলবো। তো বহিঃস্পর্শ করছে, ভালো কথা করুক। তারপরে কি বলছে হচ্ছে এবির মাপ হচ্ছে 5 সেন্টিমিটার, নাকি এবির মাপ হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা এই এবি গোটাটা এবির মাপটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এবির মাপ লিখে দিয়েছে কত, এবির মাপ হচ্ছে 5 সেন্টিমিটার। ভালো কথা লিখে নিলাম ভাই। তারপরে আর কি বলে যে বিসি হচ্ছে 7 সেন্টিমিটার, বিসি মানে ওপরেরটা, এই বিসিটা হচ্ছে কত 7 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে হচ্ছে সিএ 6 সেন্টিমিটার, তাহলে সিএ হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। সিএ বলতে কোনটা, এই সিএটা হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে এই বিসি গোটাটা বলে দিয়েছে,
এবি গোটাটা বলে দিয়েছে আর এসি গোটাটা বলে দিয়েছে। আমার কাছে কি জানতে চাওয়া হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তটির কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির ব্যাস কত, মানে এই যে এ কেন্দ্রীয় বৃত্ত বিশিষ্ট যে বৃত্তটা এটার ব্যাস কত, মানে এর এই যে ব্যাসার্ধটা ব্যাসার্ধ জানতে চেয়েছে। এ কেন্দ্রীয় বিশিষ্ট যে বৃত্তটা তার ব্যাসার্ধ কত, মানে এ কিউর মাপ জানলেও হবে বা এপির মাপ জানলেও হবে, একই ব্যাপার। তো দেখো একটা কথা ভালো করে বোঝো, এই অঙ্কটা এইভাবে সলভ করা যাবে না, একটু বুদ্ধি লাগাতে হবে। তো দেখো এখানটা একটু ভালো করে বুদ্ধি লাগাও। দেখো এ থেকে কিউ ব্যাসার্ধটার যা মাপ হবে, এ থেকে পি ব্যাসার্ধ একই বৃত্তেরই তো ব্যাসার্ধ, তাহলে এপির ব্যাসার্ধটার মাপও তাই আসবে। এ কিউ তো ব্যাসার্ধ রে ভাই, আর এপিটাও তো ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটার যা মাপ আসবে এইটুকু ব্যাসার্ধর মাপও তাই আসবে। তাহলে এ কিউর মাপটাকে আমি ধরে নিলাম হচ্ছে এক্স, আর এপির মাপটাকেও আমি ধরে নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে। আবার এইখানে বি থেকে শুরু করে আর অবধি যা মাপ আসবে এটা যদি ওয়াই ধরে নিই, তাহলে বি থেকে শুরু করে পি অবধি মাপটাও সেম আসবে, অর্থাৎ ওয়াই আসবে। বি থেকে শুরু করে বি আর যা মাপ আসবে সেটা যদি ওয়াই সেন্টিমিটার হয়, তাহলে বিপি মাপও তাই আসবে, ওয়াই সেন্টিমিটার হবে। আচ্ছা, আবার দেখো সি থেকে শুরু করে আর অবধি যা মাপ আসবে এটা যদি জেড সেন্টিমিটার হয়, তাহলে সি থেকে শুরু করে কিউ অবধি এই মাপটাও তাই আসবে, জেড সেন্টিমিটার আসবে, এটুকু কনফার্ম। তাহলে এবার অঙ্কের ইকুয়েশন বানাও, দেখো তো পারো কি না। দেখো এই যে এবি যে লাইনটা, এই এবি লাইনটার মাপ কত বলে দিয়েছে, 5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এবি মানে এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবি মানে হলো আমাদের বলে দেওয়া আছে হচ্ছে কত, 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর এবি মানে আমরা কি বুঝলাম, এবি মানেটা বুঝলাম এক্স একক প্লাস হচ্ছে ওয়াই একক, বা এক্স সেন্টিমিটার প্লাস ওয়াই সেন্টিমিটার। তাহলে এবির মানে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু আমাদের দাঁড়ালো 5, এটা দাঁড়ালো 1 নম্বর সমীকরণ। ঠিক একই রকমভাবে বিসির কথাটা ভাবো, বিসি মানে হচ্ছে এইটুকু ওয়াই আর এটুকু হচ্ছে জেড, তার মানে ওয়াই প্লাস জেড। তার মানে আমাদের যেটা বিসি যেটা সেটার মাপ দাঁড়ালো হচ্ছে তোমার কত, বিসির মাপ কত বলে দেওয়া আছে ভাই, বিসির মাপ 7 সেন্টিমিটার, তাহলে বিসির মাপ হচ্ছে 7 সেন্টিমিটার। এবার এর মধ্যে বি আর অবধি ওয়াই আর আর সি অবধি জেড, তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 7 সেন্টিমিটার। এটা 2 নম্বর ইকুয়েশন ভাই। 3 নম্বর ইকুয়েশনে আসি। 3 নম্বর ইকুয়েশন কোনটা, এসির মাপ। এই এসি মানে কত, 6 সেন্টিমিটার। এসি মানে যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এইটুকু হচ্ছে এক্স আর এইটুকু হচ্ছে জেড, তাহলে এক্স প্লাস জেড যোগ করলে আমরা কত পাবো, 6 পাবো। তাহলে আমাদের এসি মানে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, তো এসি মানে 6 সেন্টিমিটার, সেটা মানে এইটুকু হচ্ছে এক্স আর এইটুকু হচ্ছে জেড, তার মানে এক্স প্লাস জেড এটার মানে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন থাকলো এরকম। এবার আমরা একটা কাজ করছি, আমাদেরকে বার করতে হবে হচ্ছে এ কিউর মাপ বা হচ্ছে এপির মাপ, সেটা বার করবার জন্য আমাদের এই এক্সের মাপটাকে বার করতে হবে। তো আমরা একটা কাজ করছি, আমরা এখানে সবকটা সমীকরণকে যোগ করে দিচ্ছি 1 2 3। কেন স্যার যোগ করলেন কেন, আরে ভাই যোগ করলাম এই কারণে যাতে সুবিধা হয়। বাঘ 1 পা বা 2 পা বা 10 পা বা 15 পা তখনই পিছনে পেছোয় যখন হচ্ছে সে শিকার করবে। তো আমরা একটুখানি পিছনে আসি মানে কি, আমরা একটু যোগ করব, সবকটা সমীকরণকে 1 2 3কে যোগ করব, করে আমরা কি করব বলো তো, আমরা একটা নতুন সমীকরণ বানানোর চেষ্টা করব। আমরা একটু পিছনের দিকে আসব, ঠিক আছে, কারণ আমরা আসল শিকারটা করব। এবার অঙ্ক মানে হচ্ছে শিকার করা, মনের মধ্যে সেই কনফিডেন্স তুলতে হবে, এই এক একটা অঙ্ককে শিকার করে রেখে দাও, ঠিক আছে। এক একটা অঙ্ককে তোমরা হান্টিং করতে এসছো, এখানে শিকার করতে এসছো অঙ্কগুলোকে, এখানে সবকটা অঙ্ককে শিকার করে রেখে দাও একদম পুরো। ম্যাথামেটিক্স ইজ দ্য জঙ্গল, আর সেই জঙ্গলের রাজা একজনই তুমি, সেই রাজাটা তৈরি হও, ঠিক আছে। এখানে এক একটা অঙ্ক এক একটা বাঘ, এদেরকে তুমি শিকার করতে এসছো, ঠিক আছে। তো চলো দেখো কীভাবে শিকার করি। দেখো এখানে এই 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণকে যোগ করছি, তাহলে এর এক্স প্লাস ওয়াই এর সাথে, এর বাঁ হাতের এক্স প্লাস ওয়াই এর সাথে এর বাঁ হাতের ওয়াই প্লাস জেড যোগ হবে, প্লাস ওয়াই প্লাস জেড, তার সাথে এর বাঁ হাতের এক্স প্লাস জেড যোগ হবে, ঠিক আছে। ঠিক সেরকমভাবে এর ডান হাতের 5, এর ডান হাতের 7 আর এর ডান হাতের 6 যোগ হবে, তার মানে 5 প্লাস 6 প্লাস 7 যোগ হলো। তার মানে দেখো এখানে হচ্ছে এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x হবে, এখানে দুটো ওয়াইকে যোগ করলে 2y হবে, আর এখানে দুটো জেডকে যোগ করলে 2z হবে। আমি এই সাইডে করে লিখছি, ঠিক আছে, এই সাইডে লিখছি, তার মানে আমি যেটা পেলাম 2x প্লাস 2y
প্লাস হচ্ছে আমাদের কত পেলাম 2z। ঠিক আছে, দেখো ভালো করে বুঝলে কিনা দেখো, এখানে এই একটা এক্স আছে আর এই একটা এক্স আছে, মানে 2x হবে, এই যে লিখেছি। এখানে দেখো দুটো y আছে, মানে 2y হবে, লিখেছি। আর এখানে দেখো দুটো z আছে, দেখো লিখেছি 2z। আর এখানে দেখো 5 আর 6 11 আর 7 18, এই লাইনটা যদি যোগ করো 5 6 11 আর 7 18, তাহলে এই সব কটার ভ্যালু হচ্ছে তোমার কত 18 আসছে। তাহলে আমি যদি এদের মধ্যে থেকে 2কে কমন নিয়ে নিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 কমন চলে গেলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 18। ঠিক আছে, এটার ভ্যালু দাঁড়াচ্ছে কত 18। আর এই 2টা দেখো এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের সাথে গুণে আছে, তাহলে 2টা এপাশে ভাগ করে দিতে পারি। তার মানে আমাদের যেটা ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান দাঁড়াবে সেটা হচ্ছে 18/2, কাটাকুটি করলে অ্যান্সার দাঁড়াবে 9। তার মানে আমাদের যে মানটা দাঁড়ালো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান দাঁড়ালো হচ্ছে 9। দেখো এটা বুঝতে পেরেছো কিনা, আগে এটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখো। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের বাইরে 2 আছে, এই 2টা দিয়ে 18কে ভাগ করে দিলাম, তাহলে 18/2 যদি কাটাকুটি হয়ে যায় তাহলে অ্যান্সার থাকে 9। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে 9। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার কত, ইকুয়েশন নাম্বার 4। এবার দেখো আমাদেরকে বার করতে হবে, দেখো এ কিউর মান বা হচ্ছে এপির মান, তার মানে অ্যাকচুয়ালি আমরা এক্সের মান বার করছি। এক্সের মান যদি বার করতে চাই তাহলে এই সমীকরণটা থেকে ওয়াই প্লাস জেডের যে মানটা সেটাকে বাদ দিয়ে দিতে হবে। ওয়াই প্লাস জেডটাকে যদি আমরা কাটাতে পারি তাহলে আমরা এক্সের মান পেয়ে যাবো। এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝো, আমি হচ্ছে এই জায়গাটাতে লিখছি, ঠিক আছে, এই জায়গাটাতে মুছে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা কত পেয়েছি 9, তাহলে আমরা সেটা লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান পেয়েছি হচ্ছে 9 পেয়েছি। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে বোঝো, এখানে এই যে ওয়াই প্লাস জেড যে পার্টটা আছে না, দেখো এখানে সেই ওয়াই প্লাস জেড পার্টটা রয়েছে, আর এই ওয়াই প্লাস জেডের মান হচ্ছে 7। তো এই ওয়াই প্লাস জেডের মান যেটা 7, সেটা আমরা এই ওয়াই প্লাস জেডের জায়গাতে বসিয়ে দিচ্ছি 7টা। তাহলে কী হবে দেখো, তাহলে এটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে 7 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 9, প্লাস 7টা যদি ওপাশে চলে যায় তাহলে দাঁড়াবে হচ্ছে এক্স ইজ ইকাল টু 9 মাইনাস 7, তার মানে এক্সের যে মানটা দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে 2। ঠিক আছে, এটা অ্যান্সার, গল্প শেষ। এটা 2 মানে এইটুকুর মান 2 হবে, এইটুকুর মান 2, আর এ পি এটার মান কত দাঁড়াবে 2 দাঁড়াবে, গল্প শেষ। ঠিক আছে, তোমাকে যদি অন্য মান বার করতে দিত ইকুয়েশনে বসিয়ে অন্য মানগুলো বার করে নিতে। ঠিক আছে, দেখো কী করলাম বুঝতে পেরেছো, ফার্স্টে 3টে ইকুয়েশন লিখেছি, 3টে ইকুয়েশনকে যোগ করেছি, করলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান জেনে গেছি 9। এবার এই ওয়াই প্লাস জেড যে পার্টটা, ওয়াই প্লাস জেড যে পার্টটা, এটার মান 7 সেন্টিমিটার, যেটা আমরা এখান থেকে জেনেছি ওয়াই প্লাস জেডের মান হচ্ছে 7 সেন্টিমিটার। তো ওয়াই প্লাস জেডের জায়গাতে 7 বসিয়েছি, 7টা পাশে নিয়ে গেছি 2 এক্সের মান, তাহলে এক্সের মান হচ্ছে 2, ওয়াই জেডের মান যদি বার করতে দেয় বাকি ব্যাসার্ধগুলো তাহলে সেটাও বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কত দাগের অঙ্কটা করলাম, এটা 12 দাগের 3 করলাম। চলো 12 দাগের 4 আর 5 ভাইটাকে স্বীকার করে রেখে দিই। আমার কাছে কথা হচ্ছে অঙ্ককে স্বীকার করতে শেখো। ঠিক আছে, অঙ্ককে দেখে ভয় পেলে হবে না, জঙ্গলের রাজা তুমি, অঙ্ককে স্বীকার করতে শেখো। ঠিক আছে, এইটুকু কনফিডেন্স আনতে হবে মনের মধ্যে, ঝড় তুলতে হবে। ঠিক আছে, ভয়ের দিন চলে গেছে অঙ্কতে। আব হোগা সায়েন্স কা ডার খতম, ক্লাস 12-এর দেখবে থাম্বনেলে লিখে রেখেছি, আব হোগা সায়েন্স কা ডার খতম। কারণ কি, অঙ্ক স্বীকার করবার জন্য আমি এসে গেছি। ঠিক আছে, চলে আসলাম 12 দাগের 4-এর অঙ্কটা, যেখানটাতে বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই যে বৃত্তটা এটার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বৃত্ত বিশিষ্ট বৃত্ত। এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ততে বলছে যে সি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক আঁকা হয়েছে। দেখো এই সি বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকা হয়েছে, একটা সি কিউ আর একটা হচ্ছে সিপি। ঠিক আছে, তাহলে পি যেটা হচ্ছে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে, হ্যাঁ একদমই তাই, একটা পি বিন্দুতে স্পর্শ করেছে আর একটা কিউ বিন্দুতে স্পর্শ করেছে, আবার টাচ করেছে। ঠিক আছে, গানটা মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে বলছে বৃত্তের অপর একটি বিন্দু আর এতে অঙ্কিত স্পর্শক সিপি এবং সিকিউ যথাক্রমে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে কি বলছে, এই স্পর্শকের মধ্যে একটা বিন্দু রয়েছে যেটা হচ্ছে এ, আর একটা বিন্দু রয়েছে বি, যেখান থেকে যদি আমরা লাইনটা টানি সেই লাইনটা আর বিন্দুতে স্পর্শ করেছে। যদি এটা দেখে মানে তোমার লেখাটা পড়ে ছবি আঁকতে অসুবিধা হয়, ভয় পাওয়ার কিছু নেই, ছবিটা বইয়ের পাশে এঁকে দেওয়া আছে। ঠিক আছে, মানে কোয়েশ্চেনটার পাশে ছবিটা এঁকে দেওয়া আছে। ঠিক আছে, বইয়ের পাশে কী করে আঁকা থাকবে, বাইরে আঁকা থাকবে নাকি, মানে কোয়েশ্চেনটার পাশে ছবিটা আঁকা আছে। কি বলছে, যদি সিপির মান 11 সেন্টিমিটার হয়, সিপির মান হয় 11 সেন্টিমিটার, আর কি বলছে বিসির মান 7 সেন্টিমিটার হয়, বিসির মান 7 সেন্টিমিটার, তাহলে কি জিজ্ঞাসা করেছে, তাহলে বি আর এর দৈর্ঘ্য কত, তাহলে বি আর এটার মান কত, বি আর এর মান কত এটা বলেছে বার করতে। তো চলো একটুখানি লিখে নিই কোনটা কী মান। এই গোটা সিপিটার মান কত 11 সেন্টিমিটার, মানে এইখান থেকে স্টার্ট করে এতটা অবধি এইটুকু যে লাইনটার মাপ যেটা সেটা হচ্ছে 11 সেন্টিমিটার, এই গোটাটার মাপ 11 সেন্টিমিটার, এই গোটাটা সিপিটা হচ্ছে 11 সেন্টিমিটার। তারপর কি বলছে, বিসিটা হচ্ছে 7 সেন্টিমিটার, এইখান থেকে এইটুকু হচ্ছে 7 সেন্টিমিটার ভাই, এইখান থেকে এইটুকু 7 সেন্টিমিটার, ভালো কথা। তাহলে বিআর এর মাপ কত, মানে এইটুকুর মাপ কত, এইখান থেকে স্টার্ট করে এতটার মাপ কত জানতে চাওয়া হচ্ছে, কোনো ব্যাপার না।
দেখো একটা জিনিস আগে বলেছি, যেটা আগের কনসেপ্ট সেই একটা কনসেপ্ট ভাই, ওই একটা দুটো তিনটে যে কনসেপ্ট শিখেছি না, ওই দিয়ে সব উড়িয়ে দেবো, ঠিক আছে? স্বীকার করতে এসেছি এখানে, ঠিক আছে? দেখো এখানে দেখো এই সিপির মাপ কত, 11 সেন্টিমিটার। তাহলে সি বিন্দু থেকেই দুটো স্পর্শক আঁকা হয়েছে, একটা দেখো পি, একটা দেখো কিউ। তাহলে সিপি যদি 11 হয় তাহলে অবশ্যই সিকিউটাও 11 হবে, একদমই ঠিক। কারণ এই সিপিটার মাপ যত হবে সিকিউটার মাপও তত হবে, কারণ এই একই বিন্দু থেকে সিপি গেছে, একই বিন্দু থেকে সিকিউ গেছে। তাহলে এটার মাপ যদি 11 হয় তাহলে এটার মাপও 11 হবে। তার মানে আমার এইখান থেকে স্টার্ট করে এতটার যে মাপ, এইটার মাপ হবে কত, 11 সেন্টিমিটার হবে। এই গোটা 11 সেন্টিমিটারের মধ্যে এই বিসিটার মাপ কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এইটুকু 7, আর গোটাটা 11। গোটাটা 11-র মধ্যে এইটুকু যদি 7 হয়ে যায় তাহলে অবশ্যই এই বি থেকে কিউ এই গোটাটুকুর মাপ হবে 4 সেন্টিমিটার। আরে তবেই তো এটা 7 আর এই 4 যোগ করে তবেই তো 11 আসবে। এইটুকু 7 আর এইটুকু 4 যোগ করে তবেই তো গোটা 11 আসবে। এই গোটা 11 আসার জন্য এইটা যদি 7 হয়ে যায় আর এটা যদি 11 থাকে, ভালো করে বোঝো, এটা যদি 11 থাকে তার মধ্যে এইটুকু পার্ট যদি 7 হয়, এইটুকু পার্ট যদি 7 হয় তাহলে অবশ্যই এইটুকু 4 হবে। তাহলে বিকিউর মাপ কত হলো, 4 হলো। আরে বিকিউ যদি 4 হয় তাহলে দেখো এই বি পয়েন্ট থেকে দুটো স্পর্শক গেছে, একটা বিকিউ, একটা বি থেকে আর। তাহলে বিকিউ যদি 4 হয় তাহলে অবশ্যই বি আরও 4 হবে। তাহলে আমাদের বি আর এর মান কত দাঁড়ালো, 4 সেন্টিমিটার। গল্প শেষ, গল্প শেষ। বুঝতে পারলে না পারলে না? দেখো ভালো করে বোঝো, এটা 11, তার মানে এই বিকিউ 11, তার মধ্যে এটুকু 7, তাহলে এইটুকু 4, এইটুকু 7 যদি হয় তাহলে এটুকু 4। এবার বিকিউ যদি 4 হয় তাহলে অবশ্যই বি আরও 4 হবে। এটুকু গল্প শেষ। লেখালেখির কিছুই করার নেই। বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকলে তার মাপটা সেম হবে। লিখবে যে সিপি ইকুয়াল টু 11 হলে সিকিউ 11 হবে। এবার সিকিউ 11 হলে আর বিসি 7 হলে বিকিউ হবে তোমার 4। লিখে লিখে করে নিও। তাহলে বিকিউ 4 হলে বি আরও 4 হবে। গল্প শেষ। তো মুখে মুখে করে দিতে পারি, তোমরা জাস্ট খালি মানে লিখতে হবে একটু আধটু বা বুঝিয়ে বুঝিয়ে করতে হবে বলে তাই, নাহলে আমি তাকাবো বলে দেবো এটা অ্যান্সার। এত কী আছে, ঠিক আছে? অত ভালো অঙ্ক জানি না, তো তাকিয়ে বলে দিতে পারবো, ঠিক আছে? বুঝতে পারলে? এটা 11 মানে এটা 11, এটুকু 7, তার মানে এটুকু 4, তাহলে এটুকু 4 মানে এটুকু 4। গল্প শেষ। চলো আমরা 12 দাগের 5-এর অঙ্কটা করি, লাস্ট অঙ্ক করে ঝামেলা হাঁটাই, ঠিক? একদম শেষ করে দিলাম, জঙ্গলে ঢুকলাম, সব কটাকে শেষ করে বেরিয়ে গেলাম, ঠিক আছে? এরকমের টেন্ডেন্সি নিয়ে ঢুকবে। পরীক্ষার হল 12 আগস্ট মাসে পরীক্ষা আছে তোমাদের, এটুকু এখনও অবধি জানা গেছে। যদি আগস্ট মাসে যদি পরীক্ষা থাকে, পরীক্ষার হলে ঢুকবে, সব কটাকে স্বীকার করবে, বেরিয়ে আসবে একদম, ঠিক আছে? বাঘের বাচ্চার মতো ঢুকবে ওখানে, পুরো একদম খাপা খাপ স্বীকার করবে, বেরিয়ে আসবে একদম ওখানে পুরো, ঠিক আছে? এই টেন্ডেন্সি নিয়ে যাবে একদম, পরীক্ষার হলে ঝড় তুলতে হবে, ঠিক আছে? এই টেন্ডেন্সি নিয়ে যাবে। ওই সব ভুলে যাও। ওই কে বলছে না, অনেকে বলছে পরীক্ষা হবে না, এই হবে না, সেই হবে না। আরে হবে না, হবে না, হলে হবে, যাই হবে দেখা যাবে, পরিষ্কার কথা। আমার কাছে একটাই কথা ভাই, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। আমি অত ওদের মতন বিজ্ঞ নেই, আমি জানি না, ঠিক আছে? অনেক অনেক রকম কথা বলছে, কিন্তু আমার কাছে একটাই কথা, পরীক্ষা হোক আর না হোক, পড়াশোনাটা তোমরা করে যাও, কোনো না কোনো সময় জীবনে কোনো না কোনো সময় কাজে লাগবে। এই কথাটা আগেরবারও বলেছিলাম, তখন কেউ শোনোনি, গালাগালি দিয়ে বেরিয়ে গেছিলে আমাকে। দিতে পারো এখনও, কিছু আসে যায় না, তো যারা দাওয়াত দিও, ঠিক আছে? কিন্তু মোট কথা এটাই, আজকে না হোক কালকে না হোক, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হবে, মানে তোমার পরবর্তীকালে। সেটা হচ্ছে যে পড়াশোনার সময় পড়াশোনা করে যাও, ঠিক আছে? এরা আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে, কি বলবো, ঠিক আছে? তো যাই হোক, কথাটা হচ্ছে যে তুমি পড়াশোনার সময় পড়াশোনা করে যাও। মেন কথা যেটাই, সেটা হচ্ছে যে তোমরা পড়াশোনা করে যাও। পড়াশোনা আজকে না হোক, কালকে হোক, পরশু হোক, তরশু হোক, সামনের বছর হোক, 10 বছর পরে হোক, কোনো না কোনো সময় দেখবে ঠিক কাজে লাগবে। এই স্পর্শক এই কী হচ্ছে রে ভাই, কি আবার ইট ফিট ছুঁড়ে মারছে এদের? ইটের এত দাম, এখন ছুঁড়ে মুড়ে ভেঙে চুড়ে নষ্ট করছে এদের পিছনে। তো দেখো মেন কথা যেটা, সেটা হচ্ছে যে তোমরা পড়াশোনাটা করে যাও, ঠিক আছে? আজকে না হোক, কালকে হোক, কিছু বছর পরে হোক, ঠিক আছে? তোমাদের এই জিনিসটা কাজে লাগবে। আমার কাছে মেন কথা হচ্ছে তোমরা পড়াশোনা করবে, ঠিক আছে? পরীক্ষা হলেও তোমাদের কিছু না, পরীক্ষা না হলেও কিছু না। যদি মনে করো পরীক্ষা হচ্ছে না বা হচ্ছে বলে আমি পড়াশোনা করব না, ঠিক আছে? তো সেই সব কোনো কিছু আসে যায় না, ঠিক আছে? পড়াশোনাটা তোমার কখনো না কখনো ঠিক কাজে লেগে যাবে। এই কথাটা আজকে আমরা মানে এত বছর পর এসে এই কথাটা বুঝতে পারছি। অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও, পরীক্ষা হোক আর না হোক, সব সাবজেক্ট করো। আমি অঙ্কটাকে স্পেশালি কেন বলছি, কারণ এটা যেহেতু প্র্যাকটিসের দরকার, তোমরা সব সাবজেক্ট করো। দেখো আজকে লাগুক, কালকে লাগুক, পরীক্ষা হোক, পরীক্ষা না হোক, যাই হোক না কেন, আগস্ট মাসে হওয়ার কথা আছে, আশা করি হবে, ঠিক আছে? এবার পরীক্ষা হোক আর না হোক, তোমরা পড়াশোনাটা করে যাও। আজকে নাও কখনো কাজে লাগবে, ঠিক আছে? ক্যান্সেল হবে বলে তাহলে হবে, পরীক্ষা যদি ক্যান্সেল হবে বলে হবে। পরীক্ষা যদি পরবর্তীকালে দেখা যায় যে কেউ কোভিড আক্রান্ত হচ্ছে, কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, পরীক্ষা ক্যান্সেল হবে, হবে কী হবে? পরীক্ষা ক্যান্সেল হলেও কিছু না, পরীক্ষা হলেও কিছু না, ঠিক আছে?
যারা এই মুমেন্টে দাঁড়িয়ে পড়াশোনা করছে না, ভাবছে পরীক্ষা হলে পড়বো, তার মানে জীবনে তাদের বড় কিছু টেন্ডেন্সি করারই কিছু নেই। আমি তো তোমাদেরকে বলছি না যে তোমরা গিয়ে রাস্তায় গিয়ে আন্দোলন করো, বা পরীক্ষা যারা দেখো পরীক্ষা হচ্ছে বলে কেউ কেউ ছেলে মানে কমেন্ট এসে বলছে স্যার কেন আমাদের পরীক্ষা হচ্ছে, আবার কেউ কেউ বলছে স্যার পরীক্ষা হচ্ছে না কেন। ঠিক আছে, আমি দুটো দলের কোনোটা দলই নেই। আমি একটা জিনিসের পক্ষে আছি, পরীক্ষা হোক না হোক আমার কিছু আসে যায় না, আমি ভাই পড়াশোনা করে যাবো। ঠিক আছে, কারণ এই পড়াশোনাটা আমার আজ না হোক কাল না হোক পরশু দিক সুলোক কাজে লাগবে। ঠিক আছে, মানে আমি দুটো দলের মধ্যে কোনো দলই নেই। ঠিক আছে, কেউ কেউ বলে যে স্যার আপনি কি চাইছেন, পরীক্ষা হলে ভালো না হলে ভালো। আমার কাছে কথাটা শোনো, আমি পরীক্ষা হলেও আমার কিছু না, পরীক্ষা না হলেও কিছু না, আমার পরীক্ষা আমি দিয়ে এসেছি ভাই। ঠিক আছে, আমার কাছে কথাটা হচ্ছে যে আমি পড়াশোনাটা করাতে এসেছি, তোমাদেরকে শেখাতে এসেছি, আমি তোমাদেরকে শেখাবো, আর তোমাদের কাজ হচ্ছে তোমরা পড়াশোনাটা করে যাবে। পরীক্ষা হলে পরীক্ষা দেবে, পরীক্ষা না হলে পরীক্ষা দেবে না। এবার কথাটা হচ্ছে এটা যে পরীক্ষা না হলে আমরা পড়াশোনাটা করে কি করব। পরীক্ষা না হলেও পড়াশোনাটা তোমাদের জীবনে কখনো না কখনো কাজে লাগবে। আমার কথাটা একবার বিশ্বাস করো, কোনো দিন না কোনো দিন ঠিক কাজে লাগবে। যারা শুধুমাত্র পরীক্ষার টেন্ডেন্সির জন্য পড়াশোনা করে যে হ্যাঁ পরীক্ষা হচ্ছে বলেই পড়বো, না হলে পড়বো না, তাহলে তাদের সত্যি করে একটা কথা বলে রাখি, তাহলে জীবনে বড় কিছু করার মানে ইচ্ছাই নেই, জীবনে বড় কিছু করার ইচ্ছাই নেই। যারা দেখবে একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত চাকরি বাকরি পেয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, তারপরেও বসে তারা পড়াশোনা করে, বিভিন্ন রকম পড়াশোনা করে। জীবনে যখন তোমার বড় কিছু করার উদ্দেশ্য থাকবে, নিজের মধ্যে যখন কনফিডেন্স আনবে যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে, ফাটিয়ে রেখে দেবো, পরীক্ষা হোক না হোক কিচ্ছু আসে যায় না, আমি আমার একটাই কাজ, আমি আমার কাজ করে গেছি, আমি আমার কর্ম করে গেছি, ফলে আশা আমি করি না। ঠিক আছে, এই টেন্ডেন্সি যখন যার মধ্যে চলে আসবে সে একটা টাইমে ফাটিয়ে রেখে দেবে। ঠিক আছে, আমার কাছে একটাই কথা ভাই, পরীক্ষা হোক না হোক আমি কোনো দলই নেই। ঠিক আছে, আমার কাছে একটাই জিনিস, আমি আমার কাজ করতে এসেছি। আমি এখানে ইউটিউব একটা ভিডিও, ঠিক আছে, তোমাদেরকে উপহার দিতে এসেছি, গিফট দিতে এসেছি, তোমাদেরকে অঙ্ক স্বীকার করাতে শেখাতে এসেছি, তোমাদেরকে হচ্ছে আমি অঙ্কতে ঝড় তোলাতে এসেছি, ফিজিক্যাল সায়েন্সে ঝড় তোলাতে এসেছি, ফিজিক্সে ঝড় তোলাতে এসেছি, ক্লাস 12 স্টার্ট করে দিয়েছি, আব হোগা সায়েন্স কা ডর খতম। ঠিক আছে, তো আমার কাছে একটাই কথা, একটাই সবসময় তোমাদের কাছে বলবো, পরীক্ষা হোক না হোক কিচ্ছু আসে যায় না। ঠিক আছে, এগুলো কখনো না কখনো কাজে লেগে যাবে। বারবার বলছি একটা কথা, ভিডিওর টাইম নষ্ট হচ্ছে, বারবার একটাই কথা বলছি, পরীক্ষার এই পড়া কাজে লাগবে। ঠিক আছে, জীবনে যদি বড় কিছু করার ইচ্ছা থাকে, পরীক্ষা না হলে কিচ্ছু আসে যায় না, এগুলো তোমার জন্য ঠিক তোলা থাকবে। ঠিক আছে, এর আগেবার বলেছিলাম যে পড়াশোনাটা করে যাও, অনেকে বলেছিল পড়াশোনা ছেড়ে দাও, এই করো এই করো সেই করো, আন্দোলন করো, স্ট্রাইক করো, ঘোড়ার ডিম করো। ঠিক আছে, আমার কাছে কথা ভাই, পড়াশোনা করে যাও। ঠিক আছে, পরীক্ষা না হলেও কিছু না, ঠিক আছে, কাজে ঠিক লেগে যাবে তোমার। ঠিক আছে, আরে এই মাধ্যমিক পরীক্ষার নাম্বার নিয়ে তুমি কী করবে তুমি মাধ্যমিক পরীক্ষার নাম্বার নিয়ে কী করবে তুমি মাধ্যমিক পরীক্ষা? চাকরি পেয়ে যাবে? কিছু পাবে? কিছুই পাবে না। চাকরি পরীক্ষাটা ভালো করে দাও। ঠিক আছে, চাকরি পাবে না মানে এই না যে পরীক্ষা ভালো করে দেবো না, মানে এই তোমার জিনিসটা তো তোমার, দেখো সব সময় তোমাকে তোমার বেস্ট পারফরমেন্স দিতে হবে। তুমি চাকরি পাও, তুমি কিছু পাও, তুমি না পাও, কিচ্ছু আসে যায় না। তুমি কিছু পাও না পাও, তোমার কিছু আসে যায় না। কী করবে নাম্বার নিয়ে তুমি? অনেকেই আছে যারা নাম্বার ঠিকঠাক পায়নি, কিন্তু একটা সময় লাইফে গিয়ে মারাত্মক এস্টাবলিশ, তারা লাইফে মারাত্মক এস্টাবলিশ। আবার কেউ কেউ আছে হেভি নাম্বার পেয়েছে কিন্তু কিছুই করতে পারছে না। আবার কেউ কেউ আছে নাম্বার হেভি পেয়ে অনেক বড় জায়গায় এস্টাবলিশ। না, অবশ্যই তোমার নাম্বারটার জন্য তুমি পড়াশোনা করো, নাম্বারটার জন্য তুমি খাটো, সবই ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলেই আমি পড়বো, না হলেই পড়বো না, এই টেন্ডেন্সিটা যার মধ্যে একবার ঢুকে গেছে তার বলে লাভ নেই। পড়াশোনা করে যাও, ফাটিয়ে রেখে দাও। ঠিক আছে, যাক অনেক বড় লেকচার দিয়ে দিচ্ছি, স্যার লোকে বলবে ভাই জ্ঞান দিতে এসছে এখানে। ঠিক আছে, আমি জ্ঞান দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এই জ্ঞানটাই একসময় দেখবে জীবনে কাজে লাগবে। এই জ্ঞানগুলো আমাদেরকে যখন স্যাররা দিত আমরা এরকম বলতাম, ঠিক আছে, কিন্তু পরে বুঝতে পারতাম যে হ্যাঁ না, স্যাররা আমাদের ভুল কিছু বলেনি। 5 দাগের অঙ্কটা চলে আসি, 12 দাগের 5। দেখো 12 দাগের 5-এ কী বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। তাহলে ভালো কথা, চলো আগে একটা বৃত্ত আঁকি। এই বৃত্তটা হচ্ছে তোমাদের 8 সেন্টিমিটারের বৃত্ত। ঠিক আছে, এটা 8 সেন্টিমিটারের বৃত্ত। হ্যাঁ, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, 8 সেন্টিমিটার। আর একটা কী বলছে, আর একটা বৃত্ত হচ্ছে 3 সেন্টিমিটারের। ঠিক আছে, আর একটা বৃত্ত হচ্ছে 3 সেন্টিমিটার, আর একটা বৃত্ত হচ্ছে 3 সেন্টিমিটার, এইটা হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি বলছে যে দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। মানে এই বৃত্তটার কেন্দ্র আর এই বৃত্তটার কেন্দ্রের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। মানে এই বৃত্তটার কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। ভালো কথা, করলাম 13 সেন্টিমিটার, কী হবে করে। তারপরে বলছে যে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। সরল সাধারণ স্পর্শক মানে কি? মানে এই যে স্পর্শকটা, মানে একটা স্পর্শকের একই দিকে যখন দুটো বৃত্ত থাকবে তখন সেটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। মানে আমি তোমাদেরকে আগের ক্লাসে বুঝিয়েছিলাম, যাদের মনে আছে ভালো কথা, এই ধরো একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই দুটো বৃত্তের মাঝখান দিয়ে একটা লাইন গেছে।
ঠিক আছে, মানে দেখো এই লাইনটার মাঝখানে দুটো বৃত্ত, মানে লাইনটা মাঝখানে দু সাইডে দুটো বৃত্ত, তাহলে একটা লাইনের দু সাইডে যদি দুটো বৃত্ত হয় এটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। আর যদি ধরো এরম একটা বৃত্ত আছে, এরম একটা বৃত্ত আছে, এর ওপর দিয়ে একটা স্পর্শক গেছে বা নিচ দিয়ে একটা স্পর্শক গেছে, তাহলে কথাটা হচ্ছে সেইটা হচ্ছে তোমার সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, তাহলে সেটা সরল সাধারণ স্পর্শক যদি একটা স্পর্শকের দুদিকেই বৃত্ত থাকে। যেমন এইখান দিয়ে যদি আমি একটা স্পর্শক টানি তাহলে ওই স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত, তাহলে এটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, আর তির্যক সাধারণ স্পর্শক কোনটা? ধরো এই যে দুটো বৃত্ত আছে তার মাঝখান দিয়ে একটা কোনো স্পর্শক গেছে, সেটাকে আমরা বলবো হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, কারণ এই স্পর্শকটার দু সাইডে দুটো বৃত্ত, দু সাইডে দুটো বৃত্ত, এটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। বোঝা গেল কি বললাম? তাহলে একটা লাইনের দুপাশে বৃত্ত থাকলে তির্যক, আর একটা লাইনের একই দিকে দুটো বৃত্ত থাকলে সেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এখানে কি জানতে চেয়েছে? সরল সাধারণ স্পর্শকটার দৈর্ঘ্য কত, মানে আমাকে এই একটা স্পর্শক টানতে হবে। ঠিক আছে, এই একটা স্পর্শক টানতে হবে। ঠিক আছে, স্পর্শক টেনে নিলাম, ভালো কথা। দেখো এই যে স্পর্শকটার একই দিকে দুটো বৃত্ত, এই স্পর্শকটার একই দিকে দুটো বৃত্ত, তার মানে এইটা হচ্ছে তোমার সরল সাধারণ স্পর্শক। এই স্পর্শকটার দৈর্ঘ্য কত জানতে চাওয়া হচ্ছে। মনে করো এই জায়গাটার নাম আমি দিলাম পি, এই জায়গাটার নাম দিলাম আমি কিউ, এই জায়গাটার নাম দিলাম হচ্ছে ও, এই জায়গাটার নাম দিলাম হচ্ছে আর, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই পি আর আরকে আমি যুক্ত করে দিলাম, এখানে আমি ও আর তোমার ইসেকে যুক্ত করে দিলাম, কি বলে এটাকে, ও আর কিউকে যুক্ত করে দিলাম। এবার আমি কি করলাম, এই যে লাইনটা এইখান থেকে লাইনটাকে টেনে, এইখান থেকে লাইনটাকে টেনে ব্যাং, দেখো এইখান থেকে যে লাইনটা রয়েছে এইটাকে টেনে আমি এই লাইনের সাথে যুক্ত করে দিলাম। ঠিক আছে, দেখো আমি কি করেছি, আমাদেরকে একটা সরল সাধারণ স্পর্শক আঁকতে বলেছে, তো আমি সরল সাধারণ স্পর্শক এঁকেছি। আঁকার পরে আমার মনে হলো আমি বৃত্তের এই ব্যাসার্ধটা আর এই ব্যাসার্ধটা আঁকি, এতটুকু অবধি সবাই আঁকবে, ও কিউ আর ও পি অবধি, এই পি আর অবধি, এটুকু নিয়ে কোনো কনফিউশন নেই। এবার আমার কি হচ্ছে, আমি অঙ্কটা সুবিধা করবার জন্য আমি এই যে লাইনটা এই ব্যাসার্ধের লাইনের সাথে এই ব্যাসার্ধের লাইনটাকে এই লাইনটাকে জুড়ে দিচ্ছি। এবার এই লাইনটাকে নাম দিচ্ছি হচ্ছে, মনে করো এস নাম দিলাম, এস সোমনাথ স্যার, এস। ঠিক আছে, নাম দিলাম। এবার ঘটনাটা হচ্ছে আমাকে বার করতে হবে হচ্ছে এই পিকিউ লাইনটার মাপ। তো পিকিউ লাইনটার মাপ কী করে বার করবো, দেখো ভালো করে বোঝো। এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটারের বৃত্ত, এটা 8 সেন্টিমিটারের বৃত্ত। তাহলে এটা যদি তোমাদের এইটুকু অবধি যদি 8 হয়, এইটুকু অবধি যদি 8 হয়, তার মানে অবশ্যই এই আর থেকে পি অবধিও 8 হবে, এটুকু 8 মানে এটুকু 8, কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে আমাদের এই পি থেকে শুরু করে আর অবধি গোটাটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এখান থেকে ও কিউটা কত সেন্টিমিটার হবে, অবশ্যই 3 সেন্টিমিটার হবে। কেন হলো, ব্যাসার্ধ যে এই এইটুকু একটা ব্যাসার্ধ, আবার ও কিউটাও ব্যাসার্ধ, তার মানে একটা জিনিস ভালো করে বোঝো, এইটুকু 3 সেন্টিমিটার মানে এটুকুও 3 সেন্টিমিটার। তাহলে এবার ভালো করে বোঝো, গোটাটা 8 সেন্টিমিটার পি আর অবধি, পি আর গোটাটা হচ্ছে 8 সেন্টিমিটার, তার মধ্যে এইটুকু 3, তাহলে এইটুকু 3 মানে এইটুকু 3, দেখো ভালো করে বুঝলে কিনা, দেখো এইটুকু 3 সেন্টিমিটার, এতটা 8 সেন্টিমিটার, তার মধ্যে এইটুকু 3 সেন্টিমিটার মানে এইটুকু 3 সেন্টিমিটার মানে 3 সেন্টিমিটার মানে 3 সেন্টিমিটার মানে এইটুকু 3 সেন্টিমিটার। তাহলে অবশ্যই এখান থেকে এইটুকু হচ্ছে আমার 5 সেন্টিমিটার, কারণ এটা 8 সেন্টিমিটার, তার মধ্যে এটা 3 সেন্টিমিটার, তাহলে এটা অবশ্যই 5 সেন্টিমিটার কনফার্ম। এবার এইখান থেকে এতটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 13 সেন্টিমিটার, এই যে আর আর ও, তার মানে এখানে এস আর কিউ এর ডিস্টেন্স হবে 13 সেন্টিমিটার। ভালো করে বুঝতে পারলে কিনা দেখো, দেখো আর ও, ঠিক আছে, ওই যে আরও পিউরিফায়ার পাওয়া যায় ওই আরও না, এই আর থেকে শুরু করে ও অবধি এটা হচ্ছে 13 সেন্টিমিটার, এটুকু 13 সেন্টিমিটার মানে এই এস কিউটা কত হবে, 13 সেন্টিমিটার হবে। এবার এস কিউটা 13 সেন্টিমিটার মানে এস কিউটা যদি 13 সেন্টিমিটার হয়, এটুকু যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এইটুকু লাইনের মাপ কত হবে সেটা বার করতে হবে, এইটুকু লাইনের মাপ কত। ঠিক আছে, এবার তো ইজি হয়ে গেছে। দেখো এই যে স্পর্শকটা গেছে এখান দিয়ে, এইটা এখানে কত ডিগ্রি কোণ তৈরি করবে, এটা এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি করলে এই জায়গাটাতে ধরো ভূমি ধরে নিলাম, এটাকে ধরো লম্ব ধরে নিলাম, এটা ধরো অতিভুজ। তার মানে আমরা এই জিনিসটা আমরা কনফার্ম যে আমাদের এস কিউ মানে এস কিউ তার স্কোয়ার ইকুয়াল টু পি এস তার স্কোয়ার আর পি কিউ তার স্কোয়ারের যোগফল, পি এস তার স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ তার স্কোয়ারের যোগফল। দেখো বুঝতে পারলে কি না, এস কিউ তার স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার বলতে কোনটা, এস কিউ তার স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব বলতে পি এস তার স্কোয়ার আর ভূমি বলতে পি কিউ তার স্কোয়ার হলো।
আমাদেরকে বার করতে হবে কার মান, পি কিউর মান। তাহলে এটাকে এখানে রাখছি, আর পি এস তার স্কোয়ারটাকে পাশে নিয়ে আসছি। এস কিউ স্কোয়ারের মান কত, এস কিউ মান হচ্ছে 13, তাহলে 13 তার স্কোয়ার, আর পি এস তার স্কোয়ার মানে এপাশে আনছি, তাহলে মাইনাস হয়ে যাবে। পি এসের মান কত, পি এসের মান হচ্ছে 5, তাহলে 5 তার স্কোয়ার ইকুয়াল টু পি কিউ তার হচ্ছে স্কোয়ার। 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ার মানে 25, দেখো ভালো করে বুঝলে, 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ার মানে 25, তাহলে 169 থেকে 25 বাদ গেলে এখানে আসবে 144, 144 ইকুয়াল টু পি কিউ তার স্কোয়ার। তাহলে এই লাইনটা আবার এখানে সলভ করছি, পি কিউ তার স্কোয়ার মানে যদি হয় 144, তাহলে পি কিউর মাপ মানে কত হবে, রুট ওভার 144, আর 144-এর রুট সবাই জানো 12 সেন্টিমিটার, তাহলে পি কিউর মাপ কত হবে, 12 সেন্টিমিটার। গল্প শেষ। আশা করি এতটা অবধি শেষ, চ্যাপ্টার শেষ আমাদের, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য শেষ। এবার স্পর্শকের ওপর যা পারে অঙ্ক দিক না কেন ওখানে ধোঁয়া উড়িয়ে রেখে দেবে, এটুকু কনফার্ম, ঠিক আছে। এখান থেকে যারা শিখে গেছো ওখানে ধোঁয়া উড়িয়ে নিশ্চয়ই রেখে দেবে। তাহলে 12 সেন্টিমিটার বুঝতে পেরেছো, এটা 13, এটা 5, তাহলে এটা 12। ওই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, পিথাগোরাস উপপাদ্য, ওটায় কাজে লাগাও, পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে চ্যাপ্টার শেষ হলো 220 নম্বর পাতায়, ঠিক আছে, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এবার অনেকে কান্নাকাটি করছে, স্যার চলতরিতের ভিডিও কেন আসছে না, ঠিক আছে। তারা ভাই কেঁদো না, যদি আমি সামনের সপ্তাহের মধ্যে চলতরিতের ভিডিও না আনতে পারি আমি তোমাদেরকে 2খানা রুমাল গিফট করবো, ঠিক আছে। কান্নাকাটি করার দরকার নেই, আমি নেক্সট উইকের মধ্যে 2টো চলতরিতের ভিডিও মনে করে আনবো, ঠিক আছে। আমার কথা কেউ যেন খারাপভাবে নিও না, ঠিক আছে। সোমনাথ স্যার একটু ইয়ার্কিবাজ, ঠিক আছে। যারা জানে আমাদের কোচিং সেন্টারে যে কটা ছেলে মেয়ে পড়ে, আমি হয় তাদের সাথে এত ছ্যাবলাই, হয় তারা আমার বন্ধু হয়ে যায়, ঠিক আছে, আর নয় তো তারা কি বলবো, মানে আমার সাথে ছ্যাবলা মারতে শুরু করে দেয়, ঠিক আছে। কন্টিনিউয়াসলি আর কি মারে, আমার কথায় খারাপ কেউ মনে করবে না কখনো, ঠিক আছে। এটা হচ্ছে আমি তোমাদেরকে সবসময় বলে রাখি, ঠিক আছে। আমি একটু ইয়ার্কি মারি, আর দেখো অডিয়েন্স, দেখো তোমরা সবাই আমার সঙ্গে, তোমরা আমাকে এত ভালোবাসা দাও, কিন্তু তোমাদের সঙ্গে কখনো ডাইরেক্ট কথা বলা হয় না। আর অনেকে যারা ফোন করে মেসেজ করে আমাকে পায়ও না, আর আমি সেইভাবে পার্সোনালি এত টেক্সট মেসেজ করে রিপ্লাই করতে পারি না। এই ভিডিওতেই তোমাদের সাথে একটু বক করে নিই, কথা বলে নিই, ঠিক আছে। কখনো কেউ খারাপ মনে করবে না আমার কথাতে, ঠিক আছে। তো ভালো থেকো সবাই, ঠিক আছে। পরের ভিডিওতে নিশ্চয়ই আসবো ফিরে, খুব তাড়াতাড়ি চলে আসবো, যদি বেঁচে থাকি সোমনাথ স্যার ঠিক ফিরে আসবে তোমাদের জন্য তাড়াতাড়ি, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে নেক্সট পার্টে হচ্ছে চলতরিত্রা যত তাড়াতাড়ি পারবো শেষ করে দেবো, এই মাসের তো শেষ প্রায়, ঠিক আছে। তো চেষ্টা করছি যে সামনের উইকের মধ্যে 2 বা 3টে ভিডিও আনার, ঠিক আছে, চলতরিতের ওপর। আর ক্লাস 12 স্টার্ট করে দিয়েছি অলরেডি, ক্লাস 12-এর ভিডিওগুলো পারলে দেখতে থাকো। অনেকেই বলছো 10-এ যারা পড়ো ভিডিওগুলো বুঝতে পারছো, তো ভালো লাগলে দেখো, ঠিক আছে। আর চলো, গুড বাই।